প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দল। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে যারা মাঠে আনার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ওসমান হাদির পরিবারের সদস্যরা। ইলিয়াস মাতবরের রিপোর্ট। শুক্রবার দুপুরে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনায় শনিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপি, জামায়াত ইসলাম এবং এনসিপির নেতারা। এ সময় আরও উপস্থিত ছিলেন ওসমান হাদির পরিবারের সদস্যরাও। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে পতিত শক্তি। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও না, এটা আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। এই ধরনের পরিবেশকে আমরা কিভাবে একত্রে মোকাবেলা করব এবং সেটার জন্য যেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন, সেটা যাতে অটুট থাকে। রাজনীতিতে আমরা প্রতিযোগিতা করব, একে অন্যের বিরুদ্ধে হয়তো বলবো, কিন্তু সেটা যাতে কখনোই একটা সীমাকে অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে যাতে কোনো সুযোগ সুবিধা করে না দেয়, এই ব্যাপারে আমরা সকলেই ঐক্যমত পোষণ করেছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, দলীয় ভাবনা আলাদা করলেও ফ্যাসিবাদ বিরোধী শক্তির সঙ্গে এক থাকবে বিএনপি। যারা বাংলাদেশে নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা গণতন্ত্রের উত্তরণের পথ হিসেবে দেখতে চায় না, শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা, প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, তাদেরই এই কাজ। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখব, সুদৃঢ় করব। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। জাতীয় ঐক্য হিসেবে আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে অটুট রাখব, এই জায়গায় আমাদের কোনো আপোষ নাই। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের ৩ নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির পরিবারের আহ্বানে রোববার সকল রাজনৈতিক দলের সর্বদলীয় সমাবেশের কথা রয়েছে। ওসমান হাদির পরিবার থেকে ওনারা বলেছেন, আমরা সম্মিলিতভাবে আমরা সর্বদলীয় প্রোগ্রাম করব। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে অবস্থা এখনও সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির নিজস্ব শ্বাস প্রশ্বাসের শক্তি এখনও রয়েছে। এদিকে হাদি গুলিবিদ্ধের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বলেছেন, আওয়ামী সন্ত্রাসীরা টার্গেট কিলিং শুরু করেছে। আফজাল হোসেন জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার জুমার নামাজের পর রিকশা করে বাড়ি ফেরার পথে এভাবেই গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। এরপর প্রথমে ঢাকা মেডিকেল কলেজ এবং তারপর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় জুলাই গণঅভ্যুত্থানের এই যোদ্ধাকে। বর্তমানে ওসমান হাদির অবস্থা স্থিতিশীল রয়েছে। আপাতত নতুন করে কোনো অপারেশনে যাওয়া হবে না, তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসারত ওসমান হাদিকে দেখতে হাসপাতালে ভিড় করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এখনো অভিযুক্তদের গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা। এই অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনীকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। সুতরাং সবার আগে আমরা মনে করি এই ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। হাদির পরিবারকে ডেকে নিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে, বলা হয়েছে তো বিচার করব, খুনিরা ধরা পড়বে। এই বয়ান শেখ হাসিনাও দিয়েছে। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না, সান্ত্বনার বাণী শোনাবেন না। শেখ হাসিনার পরিণতি দেখেছেন, বিক্ষুব্ধ জনতা কিভাবে গণভবন ঘেরাও করতে গিয়েছিল। কাজে আপনারাও যদি ওই শেখ হাসিনার মতোই সান্ত্বনার বাণী শোনান, আমাদেরকে ঘুম পাড়ানি মাসি পিসির গল্প শুনিয়ে শান্ত রাখতে চান, সেটি আপনারা পারবেন না। স্পষ্টত বলে দিচ্ছি, তারা তার টিমে ঢুকেছিল, নির্বাচনী সংযোগে অংশগ্রহণ করেছিল এবং তাদের পরিচয় তারা ছাত্রলীগ। ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ নেয়ার কথা জানিয়েছে সরকার।
আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী ইউসুফ আলী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, ওসমান হাদির শারীরিক অবস্থার শেষ কি খবর আপনার কাছে আছে? এছাড়া আমরা একই সাথে জানতে চাইব, যেহেতু সেখানে বেগম খালেদা জিয়াও অবস্থান করছেন, তার শারীরিক অবস্থার লাস্ট কোনো আপডেট আপনার কাছে আছে কিনা? ইউসুফ। সাবরিনা, আপনি জানেন যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি, তিনি নির্বাচনী প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখানে তার যে ক্রিটিক্যাল অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তবে খুশির খবর হচ্ছে যেটি, তার কিডনি এবং ফুসফুসে যে রক্তক্ষরণ হচ্ছিল সেটি কিন্তু আগের চেয়ে কিছুটা কমেছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন তার চিকিৎসার দায়িত্বে যিনি নিয়োজিত আছেন। সাংবাদিকদের একটি বার্তা দিয়েছেন যে তার ফুসফুস এবং কিডনিতে এই গুলিবিদ্ধ হওয়ার ফলে যে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছিল সেটির যে গতি ছিল তা কিছুটা কমে আসছে। অর্থাৎ এটা থেকে বোঝা যায় যে তার অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত। তবে উনি যে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন সেটি কিন্তু চিকিৎসক বলেছেন যে তার সেই অবস্থাটা কিন্তু অপরিবর্তিত রয়েছে। এতে করে বোঝা যাচ্ছে যে যদি রক্তক্ষরণ আরও কিছুটা কমে যায় তাহলে হয়তো তার অবস্থা দিন দিন উন্নতি হতে পারে। তবে সবচেয়ে বড় বিষয় যেটি, যে এই হাদির যেহেতু তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেহেতু এই একজন প্রার্থীর, সম্ভাব্য প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা কিন্তু সারা দেশে একটা তোলপাড় সৃষ্টি করেছে। এতে করে মানুষের মনে কিন্তু অনেকটা আশঙ্কা দেখা দিয়েছে যে আসলে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর এরকম ঘটনায় নির্বাচনটা আসলে কোন ধরনের, কোন পথে মোড় নিবে, কিংবা নির্বাচনের সময় আসলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে কিনা, এই বিষয়টা কিন্তু অনেকের মনে সন্দেহের সৃষ্টি করছে। তবে এই হাদিকে দেখার জন্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এভারকেয়ার হাসপাতালে ভিড় করছেন এবং চিকিৎসকের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। চিকিৎসকরা চেষ্টা করছেন যাতে করে দ্রুত হাদিকে সুস্থ করে তোলা যায়। একই সাথে আপনাকে আরেকটি বিষয় বলতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে চিকিৎসা দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকেও কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছেন এবং তারা বোর্ড বসে বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে এবং তার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে বোর্ড বসে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার জন্য। যদিও এর মাঝখানে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার একটা গুঞ্জন শুরু হয়েছিল, সেটি কিন্তু নানা পারিপার্শ্বিক কারণে কিন্তু সেটি লন্ডনে যাওয়া আর হয়নি। তবে চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে খালেদা জিয়া যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার যদি এখন যে অবস্থায় রয়েছে তার চেয়ে যদি উন্নতি হয় তাহলে হয়তো তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেশের বাইরে নেওয়া হতে পারে। এছাড়া কিন্তু দেশের বাইরে নেওয়ার মতো কোনো সম্ভাবনা নেই। তো যদি তার শারীরিক অবস্থার উন্নতি না হয় তাহলে কিন্তু এখানেই তাকে চিকিৎসা নিতে হবে যতদিন পর্যন্ত সুস্থ না হয়ে ওঠেন। তাছাড়া তার যে শরীরে চিকিৎসা করার মতো যেসব ঔষধ প্রয়োগ করতে হচ্ছে সেটাও কিন্তু তিনি গ্রহণ করতে পারছেন। এটি হচ্ছে সবচেয়ে খুশির খবর। তবে এভাবে যদি চলতে থাকে আসলে যে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে চিকিৎসকের পরামর্শের বাইরে আসলে কোনো কিছু করা নেই। আসলে এটাই স্বাভাবিক যে কেউ অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা গ্রহণ করা উচিত এবং সেই পরামর্শ মেনে চলা উচিত। তবে সব মিলিয়ে এখানে এই যে দুইজন রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে হাসপাতালে ভিড় করছেন, বেগম খালেদা জিয়া ভর্তি থাকার পর কিন্তু এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা এখানে এসে জড়ো হচ্ছেন তার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য। তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি। এই দুটো বিষয় আসলে এভারকেয়ার হাসপাতালের চারপাশে এই দুইজনের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা কিন্তু ভিড় করছেন যে তার শারীরিক অবস্থার কখন একটা সুখবর পাওয়া যাবে কিংবা চিকিৎসকরা এসে বলবেন যে তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, সেই অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের সমর্থকরা। সাবরিনা, এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়া এবং হাদির শারীরিক অবস্থার এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।
সাবরিনা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারকার হাসপাতালের সামনে থেকে ইউসুফ আলী আমাদের রিপোর্টার শেষ খবর জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়া এবং সেই সাথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে শাহবাগে সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ। বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ শীর্ষক সমাবেশে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সমাবেশ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। মুজিবুর রহমানের রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। দুপুর 12টার দিকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ সমাবেশ শুরু করেন তারা। সমাবেশে এনসিপির নেতা হাসানাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে ওসমান হাদির শাহাদাতের আকাঙ্ক্ষা সবার মাঝে থাকতে হবে। সীমান্তের বাইরে থেকে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে না, হইতে দেওয়া হবে না। এটাই ওসমান হাদি ভাই বারবার আমাদেরকে শিখিয়ে গেছেন। আমাদেরকে এটা ধারণ করতে হবে এবং উনি যে শহীদের মৃত্যু, যে গ্লোরিয়াস মৃত্যুর আকাঙ্ক্ষা উনি ধারণ করেছে, এটা আমাদের সবাইকে ধারণ করতে হবে। এ সময় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, বাংলাদেশে আর কখনো দিল্লির দাসত্ব কায়েম হবে না। গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেচে দেবে, সেই নাটক মঞ্চস্থ চলছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, বাংলাদেশ 5 আগস্টের অতীতে ফিরে যাবে না। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের 48 ঘন্টার আলটিমেটাম দেন বক্তারা। আমি এই সরকারকে 48 ঘন্টা সময় দিচ্ছি। 15 তারিখের মধ্যে তারা যদি হাদির হত্যাকারীদের হত্যা করার যারা চেষ্টা করেছে আততায়ীদের, তাদেরকে গ্রেফতার করতে না পারে, তাদের 15 তারিখ শহীদ মিনার থেকে এই ইনজারিমের বিরুদ্ধে আমরা বৃহত্তর মুজিবুর রহমান, মাই টিভি, ঢাকা। হাদির উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি বৃহৎ চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওসমান হাদির ওপরে হামলা করে সেই দোষ বিএনপির ঘাড়ে চাপানোর মাস্টার প্ল্যান করছে স্বাধীনতার বিপক্ষের শক্তি। দুপুরে নয়াপল্টনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ মিছিলে তারা এসব কথা বলেন। ইলিয়াস মাদবুরের আরেকটি রিপোর্টে রয়েছে বিস্তারিত। শুক্রবার দুপুরে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর গুলি ও চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, হাসপাতালে যারা মব সৃষ্টি করেছে তারা হাদির সমর্থক নয়, তারা বিশেষ একটি রাজনৈতিক দলের সমর্থক। হাদির উপরে এই আঘাতে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, এই আঘাত বাংলাদেশের স্বাধীনতার উপরে। আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল। এরা কেউ হাদির সমর্থক নয়, এরা বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কর্মী। একটি সংগঠিত মহল সুপরিকল্পিতভাবে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায় চাপাতে এই হামলার নকশা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই পরিকল্পিত নকশা করেছে ওই সংগঠনটি, যেটা তাদের অভ্যাস, যাদের ৭১ সালে ৩০ লক্ষ মানুষকে হত্যা, ২ লক্ষ মা বোনের ইজ্জত হরণের পরে যাদের কোনো বিবেকে বাঁধেনি, যাদের কোনোভাবেই আপনার অনুশোচনা নেই, তারা তো যা ইচ্ছা তাই করতে পারে। এই মহাপরিকল্পনা তারা করে চট করে অভিযোগটা যাতে চাপানো যায় বিএনপি নেতার বিরুদ্ধে, এইভাবে একটা চমৎকার ষড়যন্ত্র
তারা করেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রিজভী। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সরকারি এ সিদ্ধান্ত জানান। আর ডিএমপি কমিশনার জানিয়েছেন, হাদিকে গুলি করা একজনকে শনাক্ত করা হয়েছে, শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দেশজুড়ে আলোচিত ওসমান হাদির হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, হামলায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়িয়েছে, চলছে বিশেষ অভিযান। সচিবালয় মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির উপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। এই বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধের সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের সবার নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্টদের গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে হবে। যারা নির্বাচনে অংশ নেবেন তারাও যদি অস্ত্র চান তাদেরও লাইসেন্স দেওয়া হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব। রেগুলার অ্যারেস্ট ফ্যাসিস্ট অ্যারেস্টের সংখ্যা বাড়াতে হবে। এর আগে সকালে রাজারবাগে এক অনুষ্ঠান শেষে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, হাদিকে গুলি করা একজনকে শনাক্ত করা হয়েছে, শিগগিরই গ্রেপ্তার করা হবে। আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিছি, প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ডিএমপি কমিশনার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ওসমান হাদির ওপর হামলার পেছনে কারো কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা তা ভেবে দেখার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, এ ঘটনায় অনেকেই ফায়দা নেয়ার চেষ্টা করছে। বিকেলে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। যে কোনো মূল্যে নির্বাচন করার পরিস্থিতি তৈরি করতে পারলেই ষড়যন্ত্রকারীরা পিছু হটবে বলেও জানান তারেক রহমান। আতিকুর রহমান তিতাসের আরেকটি রিপোর্ট। রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে কয়েক বছর আগেই সংস্কারের 31 দফা দিয়েছিল বিএনপি, যা বাস্তবায়ন করতে পারলে ধীরে ধীরে মানুষের উন্নয়ন হবে। সামগ্রিকভাবে 31 দফার ভিতরে সাংবিধানিক বিষয় আছে, আইনগত বিষয় আছে, একই সাথে বিষয় আছে এদেশের সর্বপর্যায়ের মানুষকে কিভাবে আমরা একটু বেটার লাইফ দিতে পারি। মোটামুটিভাবে আমরা যে বিষয়গুলো আজকে আলাপ করেছি, এগুলো যদি আমরা করতে পারি, শুরু করতে পারি, এগুলো শেষ নেই, কিন্তু শুরু যদি করতে পারি, ধীরে ধীরে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। মানুষ বিএনপির কাছে ভিন্ন কিছু প্রত্যাশা করে মন্তব্য করে তারেক রহমান বলেন, হাদির উপর হামলার ঘটনায় অনেকে ফায়দা লোটার চেষ্টা করছে। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে, তাই মনে হয় না আপনাদের? তাই তো অবশ্যই। তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে নির্বাচন করার পরিস্থিতি তৈরি করতে পারলেই ষড়যন্ত্রকারীরা পিছু হটবে। নিজের জন্য নয়, দেশ ও জাতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নির্বাচনের যখন বিষয় আসবে, আপনাকে দাঁড়াতে হবে আপনার দলের পাশে, এবং নির্বাচন শেষে যখন আপনি জনগণের রায় ইনশাল্লাহ পাবেন, তখন আপনাকে দাঁড়াতে হবে দেশের মানুষের পাশে। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, আপনার সামনে অনেক গুরুত্বপূর্ণ এবং
পবিত্র দায়িত্ব অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। আসেন আমরা প্রত্যেকে নিজেকে তৈরি করি জনগণের দেওয়া সেই দায়িত্ব ইনশাল্লাহ যাতে আমরা পূরণ করতে সক্ষম হই, জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় 12 তলা একটি ভবনের নিচতলায় লাগা আগুন 12 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। সকাল 5টা 37 মিনিটে আগুন লাগার খবর পেয়ে 5টা 45 মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। কেরানীগঞ্জ সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট 15টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিস জানিয়েছে ওই ভবন থেকে 42 জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়। পরে দুপুরে আরও 5টি ইউনিট অগ্নি নির্বাপন কাজে যুক্ত হয়। ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ধোঁয়ার কারণে কাজ করতে বেগ পেতে হয়েছে। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘণ্টায় নতুন করে আরও 200 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে মশাবাহিত রোগটিতে কারো প্রাণহানি হয়নি। এতে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা 404 জনেই স্থির রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। তবে এই সময়ে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি 77 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও 24 ঘণ্টায় ঢাকা বিভাগে 32 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 25, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 24, ময়মনসিংহ বিভাগে 27 এবং বরিশাল বিভাগে 15 জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে সমাজে মানবাধিকার প্রতিষ্ঠায় নানা উদ্যোগ থাকলেও সেটি রক্ষায় এখনও চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দরা। রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্রে এশিয়া হিউম্যান রাইটস আয়োজিত সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। নারীর প্রতি সহিংসতা, শিশু অধিকার লঙ্ঘন, বিচার প্রাপ্তির জটিলতা এবং সামাজিক বৈষম্য এসবই মানবাধিকারকে বাধাগ্রস্ত করছে। তাই একটি মানবিক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের পাশাপাশি সরকারকে কার্যকরী উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনেরা। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজনদের হিউম্যান রাইটস পিস 2025 এর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।